সরকারি কাজে বিদেশে থাকি, ছুটি নিয়ে দেশে ফিরছি। সাঁওতাল পরগনায় যে জায়গায় আমার কর্মস্থল, সেখান থেকে রেল স্টেশনে প্রায় 30 মাইলের ওপর পথ পার হতে হবে। পাহাড়ি পথ, 1 মাইল হলো 2-3 মাইলের ধাক্কা। তারপর রাতের বেলায় পথে বাঘ ভাল্লুকের সঙ্গে আলাপ হবার সম্ভাবনা কম নয়। সকালবেলায় বেরোলেও মাঝপথে সন্ধ্যা হবেই, তখন একটা আশ্রয়ের দরকার। মাঝপথের কাছাকাছি স্থানীয় রাজার একটি শিকার কুঠি ছিল। রাজা বা তার বন্ধুরা শিকারে বেরোলে এই কুঠি হতো তাদের প্রধান আস্তানা। রাজার ম্যানেজারের সঙ্গে আমার আলাপ ছিল, তাকে গিয়ে অনুরোধ জানালাম শিকার কুঠিতে একটা রাতের জন্যে আমাকে মাথা গোজবার জায়গা দিতে হবে। ম্যানেজার বললেন, এখন শিকারের সময় নয়, কুঠির খালি পড়ে আছে, আপনি 1 রাত কেন 1 মাসও থাকতে পারেন। এখানকার পুলিশ বাবু, টেলার সাহেবও আজ রাতটা ওখানে বিশ্রাম করবেন। কুঠিতে আরও ঘর আছে, আপনারও থাকার অসুবিধা হবে না। কিন্তু কিন্তু কি? কিন্তু আপনি সেখানে রাত কাটাতে পারবেন কি? কেন পারবো না? লোকের মুখে শুনেছি কুঠিতে নাকি অপদেবতার ভয় আছে। অপদেবতা? হ্যাঁ, অপদেবতা ছাড়া আর কি বলবো। কুঠির পাশেই শালবনের ভিতরে সাঁওতালিদের একটা ভুতুড়ে দেবতা আছে। সেই দেবতা নাকি ভূতের রাজা। তার ভয়ে সাঁওতালিরা পর্যন্ত সন্ধ্যার পর ও পদ মারায় না। তারা বলে তাদের দেবতা নাকি রাতের বেলায় কুটির ভেতরে ঘুমাতে আসে। বেশ তো, মানুষ হয়ে দেবতার সঙ্গে রাত্রিবাস করব, এটা তো মস্ত পুণ্যের কথা। আমি রাজি। আমি অবশ্য ওসব ছেলে মানুষদের কথা ততটা বিশ্বাস করি না, তবু বলা তো যায় না। যথা সময়ে ডুলিতে চড়ে রওনা হয়ে সন্ধ্যার কিছু আগেই শিকার কুঠিতে পৌঁছালাম। ডুলি বেয়ারারা বলে গেল মাইল 3 তফাতে একটা গায়ে গিয়ে তারা আজকের রাতটা কাটাবে, কাল সকালে আবার ডুলি নিয়ে আসবে। কুঠির বারান্দায় একখানা বেতের চেয়ারে বসে টেলার সাহেব তামাকের পাইপ টানছিলেন। সাহেবের সঙ্গে আমারও বেশ পরিচয় ছিল। আমাকে দেখে সাহেব বললেন, এই যে গুপ্ত যে, তুমি কোথায় যাচ্ছ? ছুটি নিয়ে দেশে ফিরছি। তুমি? আমি হোমে যাচ্ছি। তুমি কি আজ এখানে থাকবে? হ্যাঁ সাহেব। বেশ বেশ, দুজনে একসঙ্গে রাত কাটানো যাবে। এ ভালোই হলো। দুজনে কেন সাহেব? 3 জন। 3 জন আবার কে? তুমি আমার আদ্দালির কথা বলছো? ওহ, তাকে আমি মানুষের মধ্যেই গণ্য করি না। না সাহেব, তোমার আদ্দালির কথা আমি বলছি না। তবে তবে কি কুঠিরের দারোয়ানের কথা ভাবছো? না, সে রাতে এখানে থাকে না। না না, আমি দারোয়ানের কথাও বলছি না। তুমি কি শোনোনি সাহেব, সাঁওতালিদের এক দেবতা রাতে এখানে সঙ্গী হতে পারেন? টেলার সাহেব হেসে বললেন, শুনেছি শুনেছি, বটে বটে। তা সে রূপকথার এক বর্ণ আমি বিশ্বাস করি না। তুমি করো নাকি? করলে একলা এখানে রাত কাটাতে আসি। টেলার সাহেব পাইপে 3-4টে টান মেরে বললেন, দেখো গুপ্ত, সাঁওতালিদের এই দেবতাকে আমি দেখেছি। এমন বিভৎস দেবতা পৃথিবীতে আর 2টি নেই। তাকে দেখে আমারও ভারী পছন্দ হয়েছে। পছন্দ হয়েছে? হ্যাঁ, তাই ঠিক করেছি কাল যাওয়ার সময়ে তাকে আমি সঙ্গে করে নিয়ে যাব। ইংল্যান্ডে আমার বাড়ির বৈঠকখানায় তাকে সাজিয়ে রেখে দেব। আমার বন্ধুরা তাকে দেখলে খুব তারিফ করবেন। তাহলে বোঝা যাচ্ছে কাল থেকে দেবতার কুঠির ভেতরে শুতে আসবেন না। তবে এই বেলা তাকে একবার দর্শন করে আসি। তার আড্ডা কোথায়? টেলার সাহেব আঙুল দিয়ে দেখিয়ে বললেন, ওই ওই যে ওইখানে, মিনিট খানিকের পথ। পায়ে পায়ে এগিয়ে গেলাম। কুঠির পাশেই অনেকগুলো শাল গাছ দল বেঁধে দাঁড়িয়ে আছে। তাদেরই ছায়ায় একটা পাথুরে ঢিবির ওপর মানুষের মতো উঁচু একটা মূর্তিকে দেখতে পেলাম। মূর্তিটার রং করা কাঠের, তার দেহের মাপ মানুষের মতো বটে, কিন্তু তার মুখ দানবের মতো প্রকাণ্ড। আর সে মুখের ভাব কি ভয়ঙ্কর, দেখলেই বুকের কাছটা ছ্যাঁত ছ্যাঁত করতে থাকে। মাথার চুলগুলো সাপের মতো ঝুলছে, কান দুটো হাতির মতো, মুখখানা খানিক সিংহ আর খানিক ভাল্লুকের মতো। দুটো গোল গোল কাচের চোখ আগুনের মতো জ্বলছে। হা করা
বড় বড় দাঁতওয়ালা মুখের ভেতর থেকে রাঙা টকটকে লগলকে জিভের আধখানা বাইরে বেরিয়ে পড়ে ঝুলছে। কাঁধ ও মুন্ডুর মাঝখানের গলাটা দেখলে মনে হয় কে যেন একখানা লিগলিকে সরু বাঁকাঠির ওপরে মুখখানাকে বসিয়ে দিয়েছে। হাত দুখানা বাঘের থাবার মতো। কোমরের কাছ থেকে পা পর্যন্ত দেহের কোনো অঙ্গ দেখা যাচ্ছে না। কাঠের কুদে আর কোনো অঙ্গ গড়াই হয়নি। মূর্তির গায়ের রং আলকাদরার মতো কালো, আর মুখের রং খানিক সাদা, খানিক তামাটে ও খানিক হলদে। ভাবলাম, এ মূর্তি যদি সত্যি সত্যি রাতে কুটিরের ভেতরে ঘুমাতে আসে, তাহলে আমাদের ঘুম এ জীবনে আর ভাঙবে কি? ধীরে ধীরে কুটিরের দিকে ফিরে এলাম। টেলার সাহেব পশ্চিমের আকাশের দিকে তাকিয়ে কি দেখছিল। আমাকে দেখে সে বলল, গুপ্ত, খুব ঝড় বৃষ্টি আসছে, ওই দেখো। সত্যি কথা, পশ্চিমের আকাশখানা হঠাৎই ঠিক যেন কালো কোষ্ঠী পাথরের মতো হয়ে গেছে। ঝড় উঠতে আর দেরি নেই। ঝড় এসে সমস্ত অরণ্যকে জাগিয়ে দিয়ে গেল, আর তার সাথে শুরু হলো বৃষ্টি। এখনও বৃষ্টি পড়ছে। অনেকক্ষণ আগেই ডিনার খেয়ে ফেলেছি। এখন টেলার সাহেব তার ঘরে শুয়ে হয়তো দিব্যি আরামে নিদ্রা দিচ্ছেন, কিন্তু আমার চোখে ঘুম নেই। ভূত টুত কিছুই মানি না, তবু কেন জানি না মনটা কেমন খুঁতখুত করছে। রাজার সেই ম্যানেজারের কথাগুলো আর সাঁওতালি দেবতার সেই ভয়ানক মুখখানা মনের ভেতর দিয়ে ক্রমাগত আনাগোনা করছে। যত তাদের ভোলবার চেষ্টা করছি আজে বাজে নানান কথা ভেবে, ততই তারা মনের ওপরে চেপে বসে আছে, নরম মাটির ওপরে ভারী পায়ের দাগের মতো। বাইরে বৃষ্টি ঝরছে ঝমঝম রমরম। মাঝে মাঝে ঝোড়ো দমকা হাওয়াও হা হা করছে, যেন কোনো আহত আত্মার কান্না। চারিদিক থেকে বনের গাছপালাগুলো মরমর করে যেন তাদের শত্রুকে অভিশাপ দিচ্ছে। তারই ভিতর থেকে একবার শুনলাম হায়নার অট্টহাসি, আর একবার শুনলাম শিয়ালের মরা কান্না, একবার শুনলাম বাঘের গর্জন। হঠাৎ আমার ঘরের দরজার ওপর দুমদুম করে আঘাত হলো। ধর্মর করে আমি বিছানার ওপর উঠে বসলাম। সে কি আসছে? দরজার ওপর আর কোনো আঘাত হলো না। ঝোড়ো হাওয়ার ঝাপটায় দরজা নড়ে উঠছে নিশ্চয়ই। নিজের কাপুরুষতার জন্যে মনে মনে নিজেই লজ্জিত হয়ে আবার শুয়ে পড়ার চেষ্টা করছি। এমন সময় বাইরে থেকে ঝাঁঝালো গলায় গান শুনলাম। এ তো সাঁওতালি ভাষা, কোনো সাঁওতালি গান গাইছে। কিন্তু এত রাতে এমন ঝড় বাদলে এই হিংস্র জন্তু ভরা গভীর অরণ্যের মধ্যে কোনো সাঁওতালি মনের আনন্দে শখ করে গান গাইতে আসবে? আবার দরজার ওপর ঘন ঘন আঘাত হলো, এবারে আরও জোরে জোরে। আমার সমস্ত শরীর রোমাঞ্চিত হয়ে উঠল। এ তো ঝড়ের ধাক্কা নয়, এ সত্যি সত্যি কে যেন দরজা ঠেলছে। তবে কি সে এখানে ঘুমাতে এসেছে? আবার গানটা শুনতে পেলাম। এবার আমার খুব কাছে, একেবারে কুঠির বারান্দার ওপরে সেই তীব্র খনখনে গলায় গান। হঠাৎ উল্টো বিপদ। কুঠির ভিতর দিককার দরজায় ঘন ঘন আঘাত। ভিতরে বাইরের বিপদ থেকে প্রায় যখন হাল ছেড়ে দিতে বসেছি, এমনই সময় শুনলাম, গুপ্ত, গুপ্ত, ভগবানের দোহাই, দরজাটা খোলো, দরজাটা খোলো শিগগিরই। এ তো টেলারের গলা। তাড়াতাড়ি উঠে দরজাটা খুলে দিলাম। টেলার হুড়মুড় করে ঘরের ভিতর ঢুকে পড়ল। তার চোখ মুখ পাগলের মতো, হাতে বন্দুক। আমি তাকে দু হাতে চেপে ধরে বললাম, মিস্টার টেলার, হয়েছে কি? এত রাতে কি দরকার তোমার? টেলার দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে বললেন, গুপ্ত, আমার ঘরের দরজায় ক্রমাগত কে লাথি মারছে আর গান গাইছে। তুমি কি আমার ঘরের দরজার সামনে গিয়ে আমাকে ডাকছিলে? আমি বললাম, না না তো, আমি আমার বিছানা ছেড়ে এক পাও নড়িনি, কিন্তু আমারও ঘরের দরজায় কে যেন কড়া নাড়ছে আর গান গাইছে। ওই শোনো। দুমদুম করে আবার ঘরের দরজায় দুবার প্রচণ্ড আঘাত হলো, সঙ্গে সঙ্গে সেই গান।
ঘন্টাবাড়ি মা কাউয়া। আচমকা আবার একটা ঝড়ের ঝাপটা এসে দরজা জানলার ওপর আজড়ে পড়ল এবং সঙ্গে সঙ্গে একটা ঘরঘড়ি দুম দাম করে খুলে গেল। তার সাথেই বিদ্যুতের আলোতে স্পষ্ট দেখলাম বারান্দার ওপরে কার একটা জীবন্ত ছায়ামূর্তি দাঁড়িয়ে রয়েছে। কে ও? ও কি সেই যে প্রতি রাতে এখানে ঘুমাতে আসে? আমার মাথার চুলগুলো যেন খাড়া হয়ে উঠল। টেলরের বন্দুক গুরুম করে গর্জে উঠল। সঙ্গে সঙ্গে ছায়ামূর্তিটা স্যাঁত করে বারান্দার এক পাশে আমাদের চোখের আড়ালে সরে গেল। টেলর চেঁচিয়ে উঠল, গুপ্ত গুপ্ত, জানলাটা বন্ধ করে দাও, জানলাটা বন্ধ করে দাও। পা চলতে চাইছিল না, কিন্তু পাছে টেলর মনে করে বাঙালি কাপুরুষ। সেই ভয়ে নিজের সমস্ত দুর্বলতাকে দমন করে আমি জানালার পাল্লা দুটো আবার বন্ধ করে দিলাম। টেলর টলতে টলতে আমার বিছানার ওপর বসে পড়ল আর বলল, গুপ্ত, কিছু মনে করো না, আমি আজ তোমার বিছানাতেই তোমার সঙ্গেই রাত কাটাবো। বাইরে আবারও কে যেন গানটা গাইল। সকালবেলা যখন ঘুম ভাঙল তখনও কিন্তু সমানভাবে বৃষ্টি ঝরছে। আস্তে আস্তে দরজা খুলে বারান্দায় এসে দাঁড়ালাম। সারা আকাশখানা যেন কালো মেঘের ঘেরাটোপ দিয়ে ঢাকা। সূর্যকে যেন আজ কোনো অন্ধকার রাহু গ্রাস করে ফেলেছে। যতদূর নজর চলে যায় খালি দেখা যায় অগণ্য শ্যামল তরুণ বিরাট সভ্য আর শৈলমালার গর্বনত শিখর। আর তারই ভিতরে এসে পড়েছে তীরের চকচকের ফলার মতো বৃষ্টির অশান্ত ধারাগুলো। কোথাও পশু পাখি কীটপতঙ্গ বা কোনো জীবের চিহ্ন পর্যন্ত নেই। পথের ওপর দিয়ে ক্ষুব্ধ জলস্রোত যেন কোনো অদৃশ্য শত্রুকে বেগে আক্রমণ করে ছুটে চলেছে। হঠাৎ বারান্দার এক কোণে চোখ গেল। কাপড় মুড়ি দিয়ে কে একজন শুয়ে রয়েছে। কাছে গিয়ে ডাকলাম, এই কে তুই? আমি ঠাকুরমশাইয়ের পূজারি। ঠাকুর? কে ঠাকুর? যিনি এই শালবনে থাকেন। এখানে কি করছিস? ঠাকুর রোজ রাতে এখানে ঘুমাতে আসেন, তাই আমিও তার সঙ্গে সঙ্গে আসি। কাল রাতে তাহলে তুই দরজা ঠেলছিলিস? আমিও ঠেলছিলাম আর ঠাকুরও ঠেলছিলেন। আর গানটা কে গাইছিল? আমি। এমন সময় টেলরও ঘরের ভেতর থেকে বেরিয়ে এলো। তাকে সব কথা খুলে বললাম। টেলর তো শুনেই মহা খাপ্পা। ঘুষি পাকিয়ে পুরুতের দিকে ছুটে যাওয়া মাত্রই সে এক লাফে বারান্দার রেলিং টপকে বাইরে পড়ে বনের ভিতর কোথায় অদৃশ্য হয়ে গেল। টেলর বলল, রাস্কেলটা ধরতে পারলে একবার দেখিয়ে দিতাম। ওহ, সারা রাত কি অশান্তিতেই কেটেছে। আমি বললাম, যাক, যা হওয়ার তা তো হয়ে গেছেই। এখন আমাদের কি উপায় হবে? কুঠির দারোয়ানও তো এখনো এলো না, আর ডুলি বিয়ারারাও মনে হয় এই দুর্যোগে বোধহয় আর আসবে না। আমরা যাব কেমন করে? টেলর বলল, আমাকে যেমন করেই হোক আজ যেতেই হবে। বোম্বে যাওয়ার টিকিট পর্যন্ত আমি কিনে ফেলেছি। উপায় থাকলে তোমাকেও আমি স্টেশন পর্যন্ত পৌঁছে দিতাম, কিন্তু আমার 2 সিটার গাড়ি। আমি আমার আদ্দালি, তুমি তোমার চাকর, আর তোমার মালপত্র অতটুকু গাড়িতে ধরবে না। কাজেই তোমাকে এখানে ফেলে রেখেই আমাকে যেতে হবে। আদ্দালি। টেলরের আদ্দালি এসে সেলাম করলো। টেলর বলল, আমার মালপত্র সব গুছিয়ে নিয়ে গাড়িতে তোলো, তারপর শালবন থেকে সেই কাঠের পুতুলটা তুলে নিয়ে এসো। আমি বললাম, তুমি কি সত্যি সত্যি ওই পুতুলটা ইংল্যান্ডে নিয়ে যেতে চাও? নিশ্চয়ই, আমার যে কথা সেই কাজ। দেখতে দেখতে রাত নামলো। বৃষ্টি এখনো থামেনি। আমি এখনো কুটিতে একাই বন্দি হয়ে আছি। টেলর চলে গেছে এবং যাওয়ার সময়ে সাঁওতালিদের ভূতের রাজাকে সঙ্গে করে নিয়ে গেছে। সে আর এই কুটির ভিতরে ঘুমাতে আসবে না। চোখে ঘুম আসছিল না। একখানা ইংরাজি নোভেল বার করে পড়তে বসলাম। ঘন্টা দেড়েকের মধ্যে তন্দার আবেশ এলো। আলোটা কমিয়ে দিয়ে ঘুমানোর উপক্রম করছি। এমন সময় শুনলাম বাইরের সিঁড়ির ওপর আওয়াজ হলো, ঠক ঠক ঠক, ঠিক যেন কাঠের আওয়াজ। ঠক ঠক করতে করতে আওয়াজটা আমার ঘরের কাজ বরাবর এলো। তারপর দরজার ওপর শুনলাম ধাক্কার পর ধাক্কা। কি আপদ! টেলর তো পুতুলটাকে নিয়ে কোন সকালে বিদায় হয়েছে। এবার কে জ্বালাতে এলো?
নিশ্চয়ই সেই সাঁওতালি পুরুষ বেটা। সে হতভাগা রোজ রাতে এইখানেই আরাম করে ঘুমায় আর চারিদিকে রটিয়ে দেয় কুঠিরের ভেতরে ভূতের রাজা শুতে আসেন। ধাক্কার জোর কমেই বেড়ে চলল। একবার ভাবলাম দরজাটা খুলে পুরুষটাকে লাথি মেরে তাড়িয়ে দিই। তারপর মনে হলো সে কাজ ঠিক হবে না। এই দুর্যোগে বিজন জঙ্গলের ভেতরে রাতে একলা আমি এখানে আছি। যদি কোনো দুষ্টু লোক কুমতলবে এসে থাকে। বন্দুকটা নিয়ে দরজার কাছে গিয়ে দাঁড়ালাম। দরজার এক জায়গায় একটা ছ্যাদা ছিল। বন্দুকের নলটা সেইখানে রেখে চেঁচিয়ে বললাম, কে আছো চলে যাও, নইলে এক্ষুনি আমি বন্দুক ছুড়ব। কোনো জবাব নেই। দরজার ওপর ধাক্কাও থামলো না। ভালোই ভালোই আমার কথা শোনো, নইলে। বাইরে বিশ্রী গলায় কে হাসতে লাগলো। আমি বন্দুকের ঘোড়া টিপলাম। সঙ্গে সঙ্গে দরজার ওপরে ধাক্কা থেমে গেল। ঠকঠক করে একটা আওয়াজ ঘরের কাছ থেকে দূরে সরে যেতে লাগলো। তারপর কুঠির সিঁড়ির ওপর শব্দ শুনলাম, ঠক ঠক ঠক। খানিক পরে অনেক দূর থেকে আবার সেই বিশ্রী হাসি শোনা গেল। সে হাসি অমানুষিক, শরীরের রক্ত যেন জল করে দেয়। শেষ রাতে জল ধরে গেল। সকালবেলা দরজা খুলতেই কাঁচা সোনার মতো কচি রোদ এসে ঘরখানা যেন হাসিতে ভরিয়ে তুলল। রোদ দেখে মনটা খুশি হয়ে উঠল। বারান্দায় বেরিয়ে দেখি এক কোণে কাপড় মুড়ি দিয়ে কে যেন শুয়ে রয়েছে। তেরে গিয়ে মারলাম তাকে এক ধাক্কা। ধর্মর করে সে উঠে বসলো। সেই সাঁওতালি পুরুষটা। ক্রুদ্ধ স্বরে বললাম, কাল আবার কি করতে এখানে এসেছিলে? ভারী চালাকি পেয়েছো না? লোকটার মুখের ভাব একটুও বদলালো না। শান্ত স্বরে বলল, আমার ঠাকুর কাল এখানে ঘুমাতে এসেছিলেন, আমিও তাই এসেছিলুম। তোর ঠাকুর কোথায়? সাহেব তো তাকে নিয়ে চলে গেছে। আমার ঠাকুর যেখানে থাকেন সেখানেই আছেন। মিথ্যা কথা, আমি নিজের চোখে দেখেছি টেলার তাকে নিয়ে চলে গেছে। না, আমার ঠাকুর যেখানে থাকেন সেখানেই আছেন। কুঠি থেকে বেরিয়ে পড়ে ছুটে পাশের শালবনে গিয়ে হাজির হলাম। সবিস্ময়ে দেখলাম ভূতের রাজা চোখ পাকিয়ে লগলকে জিভ বার করে ঠিক সেখানেই দাঁড়িয়ে আছে। আর ও কি, মূর্তির পেটের ওপর একটা গর্ত, ঠিক যেন বন্দুকের গুলির দাগ। গর্তের চারপাশে রক্ত জমাট হয়ে আছে। মূর্তির আরো নানা জায়গাতে রক্তের চিহ্ন। তবে কি আমার বন্দুকের গুলি? ভাবতে পারলাম না। মূর্তির দিকে তাকাতেও পারলাম না। কেমন একটা অজানা ভয়ে আমার সারা শরীর আচ্ছন্ন হয়ে গেল। প্রাণপণে দৌড়ে সেখান থেকে পালিয়ে এলাম। মন্ডল স্টুডিওর নিবেদন গল্পের ভান্ডার। নমস্কার বন্ধুরা, আমি রাজীব। আজ আপনারা শুনছিলেন লেখক হেমেন্দ্র কুমার রায়ের কলমে ভূতের রাজা। গল্পটি কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজ এতটুকুই। দেখা হচ্ছে আরও একটি নতুন গল্পের সাথে। ততক্ষণ নিজে ভালো থাকুন আর সকলকে ভালো থাকতে সাহায্য করুন।